আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর চলতরিৎ চ্যাপ্টারের জুলের সূত্র থেকে। এর আগের দিন পর্যন্ত আমরা করেছি রোধ এবং রোধের বিভিন্ন সমবায়, শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায় এবং তাদের প্রয়োগ। তো আজকে শুরু করছি জুলের সূত্র। তো চলতরিতে এই জুলের সূত্রটা কি? জুলের সূত্র হলো তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত, অর্থাৎ পরিবাহীর মধ্যে দিয়ে যখন কারেন্ট বা তড়িৎ প্রবাহ হয় তখন পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। সেই উৎপন্ন তাপের শর্তই হচ্ছে জুলের সূত্র। তো প্রথম কথা হচ্ছে, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হলে কেন তাপ উৎপন্ন হয়? পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন পরিবাহীর রোধ তড়িৎ প্রবাহকে যেতে বাধা দেয়। এর ফলে এই তড়িৎ প্রবাহকে কিছু কার্য করতে হয় এই রোধের বাধা পেরোনোর জন্য। এই কার্যই পরিবাহীতে তাপ শক্তি উৎপন্ন করে। আরো ডিটেলসে বললে এটা দাঁড়ায় যে তড়িৎ প্রবাহের অর্থ হলো ইলেকট্রনের মুভমেন্ট, অর্থাৎ ইলেকট্রনের গতিশীলতা। এখন আরো ভালো করে মুক্ত ইলেকট্রনের গতিশীলতা। তো ইলেকট্রন যখন পরিবাহীর মধ্যে দিয়ে অগ্রসর হয় বা পরিবাহীর সারফেস দিয়ে অগ্রসর হয় তখন পরিবাহী মধ্যস্থ বিভিন্ন কণা, অশুদ্ধি বা অণু এদের সঙ্গে সংঘাত করে এবং এদের সঙ্গে যখন সংঘাত করে তখন এদের কম্পন বৃদ্ধি পায়। এই কম্পন বৃদ্ধির ফলেই এই কম্পনজনিত শক্তি তাপ শক্তি উৎপন্ন করে। তো বিজ্ঞানী জুল এই উৎপন্ন তাপের তিনটি সূত্র দিয়েছেন, যেগুলি জুলের সূত্র নামে পরিচিত। প্রথম সূত্র, পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি স্থির থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। অর্থাৎ এটা যদি আঙ্কিক রূপটা লিখি তাহলে H প্রপোর্শনাল টু I স্কোয়ার যখন R ও T স্থির। প্রত্যেকটা একটু পরিচয় দিয়ে দিচ্ছি। H হলো পরিবাহীতে উৎপন্ন তাপ, I হলো তড়িৎ প্রবাহ, R হলো পরিবাহীর রোধ, T হলো তড়িৎ প্রবাহের সময়। তাহলে আমি যদি এই সূত্রটা ভালো করে বলি তাহলে একটু মন দিয়ে শুনতে হবে, প্রত্যেকে শোনো। পরিবাহীর রোধ এবং তড়িৎ প্রবাহের সময় স্থির থাকলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। দ্বিতীয় সূত্র, H প্রপোর্শনাল টু R যখন I ও T স্থির। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা এবং তড়িৎ প্রবাহের সময় যদি স্থির থাকে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সাথে সমানুপাতিক। তৃতীয় সূত্র, H প্রপোর্শনাল টু T যখন I ও R স্থির। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা এবং পরিবাহীর রোধ যদি স্থির থাকে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সাথে সমানুপাতিক। অনেকে জায়গাটা শুধু সময় লেখে, শুধু সময় নয়, এটা তড়িৎ প্রবাহের সময়ের সাথে সমানুপাতিক। অর্থাৎ আমরা এই তিনটে সূত্রের সমন্বয় লিখতে পারি H প্রপোর্শনাল টু I স্কোয়ার আর T, বা এটা প্রপোর্শনাল টু চিহ্নের পরিবর্তে যদি ইজিক্যাল টু চিহ্ন আনি তাহলে আমার সূত্রটা দাঁড়ায় H ইজিক্যাল টু K, একটা সমানুপাতিক ধ্রুবক, I স্কোয়ার আর T। তো SI পদ্ধতিতে এই সমানুপাতিক ধ্রুবকটার মান হয় 1, অর্থাৎ H ইজিক্যাল টু I স্কোয়ার আর T। এটাই হলো জুলের সূত্রের গাণিতিক রূপ SI পদ্ধতিতে। SI পদ্ধতিতে জুলের সূত্রের গাণিতিক রূপ, অর্থাৎ আমার এখানে উৎপন্ন তাপের একক হবে জুল এবং আমি যদি উৎপন্ন তাপকে ক্যালোরিতে প্রকাশ করি তখন এই সমানুপাতিক ধ্রুবকটার মান হবে H ইজিক্যাল টু I স্কোয়ার আর টি বাই জে। অর্থাৎ সমানুপাতিক ধ্রুবক দেখছি 1/j এবং এই জে এর মান হলো H ইজিক্যাল টু I স্কোয়ার আর টি
বাই 4.2 এবং এইখানে উৎপন্ন তাপ আসবে আমার ক্যালোরি এককে। তাহলে এই জে কি? জে হলো তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, যার একক হচ্ছে মান সহ একক হচ্ছে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে এই ছিল আমাদের জুলের সূত্র। খুব মনে রাখতে হবে, অঙ্ক যদি ক্যালোরি এককে দেয় তখন এই ফর্মুলা ইউজ করতে হবে, উৎপন্ন তাপ যদি জুল এককে চাই তাহলে এই ফর্মুলা করতে হবে। তো আমরা এখান থেকে কিছু বলতে চাই, যেমন 1 নম্বর সূত্র থেকে আমরা দেখছি যে এইগুলো যদি স্থির থাকে, অর্থাৎ আর এবং টি এরা যদি স্থির থাকে, তাহলে পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি স্থির থাকে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা যদি 3 গুণ করা হয় তাহলে উৎপন্ন তাপ কত হবে? যেহেতু H প্রপোর্শনাল টু I স্কোয়ার, তাই তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট যদি 3 গুণ বাড়ানো হয় তাহলে উৎপন্ন তাপ হবে 3 স্কোয়ার, অর্থাৎ 9 গুণ উৎপন্ন তাপ বেশি হবে। রোধ যদি 3 গুণ বাড়ানো হয় তাহলে আমরা জানি H প্রপোর্শনাল টু আর, অর্থাৎ উৎপন্ন তাপ 3 গুণ বাড়বে এবং যত সময় ধরে কারেন্ট যাবে তত বেশি তাপ উৎপন্ন হবে, অর্থাৎ প্রবাহের সময় যদি 3 গুণ বাড়ানো হয় তাহলে আমরা দেখছি উৎপন্ন তাপও কয় গুণ হবে? 3 গুণ। শুধুমাত্র এই কারেন্টটা আমরা দেখছি স্কোয়ার হিসাবে চেঞ্জ হচ্ছে। আর একটা খুব ইম্পর্টেন্ট কথা হলো, এই জুলের সূত্র এসি এবং ডিসি অর্থাৎ সমপ্রবাহ এবং পরিবর্তী প্রবাহ এই দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ এই আয়ের ভ্যালু প্লাস বা মাইনাস যাই হোক না কেন, আই স্কোয়ার সর্বদা একটি ধনাত্মক রাশি, অর্থাৎ এই তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি যে কোনো বর্তনীর ক্ষেত্রে প্রযোজ্য, এসি কিংবা ডিসি। নেক্সট আমরা আসবো এই জুলের সূত্রের প্রয়োগে। তো এই জুলের সূত্রের প্রয়োগ কোথায় কোথায় দেখা যায়? জুলের সূত্রের প্রয়োগ দেখা যায় ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক হিটার, ফিউজ তার, বৈদ্যুতিক বাল্ব প্রভৃতিতে। তাহলে এবার আমরা প্রয়োগগুলি দেখব। তাহলে প্রয়োগ কি কি বললাম? ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক হিটার, বৈদ্যুতিক বাল্ব, ফিউজ তার প্রভৃতিতে। তো ইলেকট্রিক আয়রন বা হিটারের কথা যদি আমি বলি, ইলেকট্রিক আয়রন বা হিটারে নাইক্রোম তারের কুণ্ডলী ব্যবহার হয়। এই নাইক্রোম তারের উপাদান হলো লোহা, নিকেল এবং ক্রোমিয়াম। তো এই নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে তামার তার কেন ব্যবহার করা হয় না ইলেকট্রিক আয়রনে বা হিটারে, এটা আসে পরীক্ষায়। তো নাইক্রোম তারের উপাদানগুলি আবার বলছি, লোহা, নিকেল এবং ক্রোমিয়াম। এই নাইক্রোম তারের রোধাঙ্ক অনেক বেশি এবং এটি প্রায় তামার রোধাঙ্কের চেয়ে 80 গুণ। এবার যেহেতু রোধ বেশি, তাই জুলের সূত্র অনুসারে বলছিল H প্রপোর্শনাল টু আর, তাই এর রোধ বেশি হয়, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা গেলে উৎপন্ন তাপও কি হবে? বেশি হবে। দ্বিতীয়ত, লোহিত তাপ্ত অবস্থায় নাইক্রোম তার সহজেই বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয় না, অর্থাৎ সহজে কিন্তু অক্সিজেন দ্বারা জারিত হয়ে এটি ক্ষয়প্রাপ্ত হবে না। এবং তৃতীয়ত হচ্ছে নাইক্রোম তারের গলনাঙ্ক অত্যন্ত বেশি। এবার যেহেতু গলনাঙ্ক বেশি, তাই এটি অত্যন্ত অতি উচ্চ উষ্ণতাতেও এটা সহজে গলবে না। তাই এই যে সমস্ত যন্ত্রে তড়িৎ প্রবাহের তাপের প্রয়োগ বা ফলাফল আমরা ইউজ করি, সেগুলিতে আমরা নাইক্রোম তার ব্যবহার করব। ইলেকট্রিক আয়রনে এই নাইক্রোম তারের কুণ্ডলীকে অভ্রের পাতের দ্বারা অন্তরিত করা হয় এবং তারপরে লোহার ওই বাক্সটা থাকে। তো অভ্রের পাত দ্বারা অন্তরিত করার ফলে কি হয়? নাইক্রোম তারের সঙ্গে ওই লোহার যে বাইরের আবরণী, ওটা সরাসরি কোনো টাচ থাকে না। এর ফলে কোনো রকম শক লাগার সম্ভাবনা থাকে না। আরও যাতে শক না লাগে তার জন্য আমাদের বাইরে একটি কুপরিবাহী হাতল দেওয়া হয়। নেক্সট হচ্ছে বৈদ্যুতিক বাল্ব। বৈদ্যুতিক বাল্বে আমরা জানি ফিলামেন্ট ব্যবহৃত হয়। এই ফিলামেন্ট আগেকার দিনে ব্যবহৃত হতো টাংস্টেনের, কিন্তু এখন উলফ্রেমাইট নামক একটি সংকর ধাতু ব্যবহার করা হয় এবং যার উপাদানগুলি হলো লোহা, টাংস্টেন এবং ম্যাঙ্গানিজ। তাহলে ফিলামেন্ট হিসাবে কি ব্যবহৃত করা হয়? উলফ্রেমাইট, এবং যার উপাদানগুলি হলো লোহা, টাংস্টেন এবং ম্যাঙ্গানিজ।
আর নাইক্রোম তারের উপাদানগুলি কি ছিল? লোহা, নিকেল এবং ক্রোমিয়াম। তো এই ফিলামেন্টের রোধাঙ্ক অত্যন্ত বেশি হওয়ায় এর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ হয় তখন তাপ উৎপন্ন হয় এবং এই তাপই আলোক শক্তিতে পরিণত হয়। তো এই ছিল জুলের সূত্রের মোটামুটি ব্যবহারিকগুলি। হ্যাঁ, আর একটা হচ্ছে ফিউজ তার। ফিউজ তার চীনামাটির হোল্ডারের মধ্যে থাকে, টিন এবং সীসা দিয়ে এটি তৈরি। আমরা এবার বলছি তাহলে ফিউজ তার কি কি দিয়ে তৈরি? টিন এবং সীসা দিয়ে এবং তৈরি, এবং টিনের পরিমাণ 25% এবং সীসার পরিমাণ 75%। তো এই ফিউজ তার বর্তনীর লাইভ তারের সঙ্গে শ্রেণী সমবায়ে থাকে। ফিউজ তারের খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো ফিউজ তারের রোধাঙ্ক বেশি, অর্থাৎ উচ্চ রোধাঙ্ক, এবং গলনাঙ্ক কম। রোধাঙ্ক বেশি হওয়ার কারণে এটি বেশি কারেন্ট এর মধ্যে দিয়ে অ্যালাউ করে না বা যেতে দেয় না। তো এবং গলনাঙ্ক কম হওয়ার কারণে যদি খুব বেশি কারেন্ট এর মধ্যে দিয়ে চলে যায় তাহলে পরিবাহিত তাপ উৎপন্ন হবে, অর্থাৎ ফিউজ তারে তাপ তৈরি হবে এবং সেই তাপে ফিউজ তারটা নিজে গলে যাবে। এর ফলে কোনো কারণে যদি বর্তনীতে প্রচুর পরিমাণে কারেন্ট যাওয়া শুরু করে দেয় বা শর্ট সার্কিটের কারণে কারেন্টের পরিমাণ বেড়ে যায়, তো এই ফিউজ তারে তাপ উৎপন্ন হবে এবং ফিউজ তার গলে যায়। এবং ফিউজ তার যেহেতু শ্রেণী সমবায়ে থাকে লাইভ তারের সঙ্গে, তো এই যদি লাইভ তার হয়, এখানে যদি ফিউজ থাকে চীনামাটির হোল্ডারে, তো এই ফিউজ তার যদি কেটে যায় তাহলে বর্তনীতে কিন্তু সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে, অর্থাৎ বর্তনী মুক্ত বর্তনী হয়ে যাবে, তখন কোনো কারেন্ট আর যাবে না। তো এইভাবে ফিউজ তার বাদবাকি সার্কিট বা যন্ত্রপাতিগুলিকে রক্ষা করে। এবার ফিউজ তার প্রসঙ্গে খুব ইম্পর্টেন্ট কথা হলো ফিউজ তারের রেটিং। যেমন 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে কি বোঝায়? 5 অ্যাম্পিয়ার ফিউজ তার বলতে বোঝায় যে এই ফিউজ তারের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহ মাত্রা হলেই ফিউজ তারটি গলে যাবে। অর্থাৎ 5 অ্যাম্পিয়ার রেটিং এর ফিউজ তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা সর্বদা 5 অ্যাম্পিয়ারের নিচে অথবা ঠিক 5 অ্যাম্পিয়ার থাকতে হবে। 5 অ্যাম্পিয়ারের একটু বেশি হলে কিন্তু তারটা গলে যাবে। এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে ফিউজ তারের যত ব্যাসার্ধ বাড়বে, অর্থাৎ ফিউজ তার যত মোটা হবে তার রেটিংও তত কিন্তু বেশি হবে। নেক্সট আমরা আসছি কার্যের ধারণা থেকে জুলের সূত্রের প্রতিষ্ঠা। তো আমরা এটা কিভাবে করব? আমরা একটা সার্কিট আঁকছি। বিভব প্রভেদ বা বিভব পার্থক্য ভি, এই সার্কিটের মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে এবং এর রোধ আর যদি হয়, এটাকে যদি আমি এ বিন্দু আর এটাকে যদি বি বিন্দু বলি, তাহলে এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কিন্তু ভি। একটু বলে রাখি, এই বিন্দুটাও যা, এই বিন্দুটাও যা, এই বিন্দুটাও তাই, এই বিন্দুটাও তাই, এরা একই বিন্দু, কারণ এরা একটি তার দ্বারা যুক্ত, যে তারের রোধ প্রায় শূন্য, অর্থাৎ নেগলিজিবল। কিন্তু এ আর বি আলাদা বিন্দু, কারণ এ আর বি এর মধ্যে একটি রোধ রয়েছে। একইভাবে এই বিন্দুটাও যা, এই বিন্দু যা, এই বিন্দু তাই, বি বিন্দু তাই, অর্থাৎ এরা চারটে একই বিন্দু। তো এ আর বি এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি। এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে আর রোধের মধ্যে দিয়ে, তাহলে ওহমের সূত্র থেকে আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আই আর। আবার আমরা জানি যে একক ধনাত্মক আধানকে এই বিন্দু থেকে এই বিন্দু নিয়ে আসতে গেলে যে কার্য করতে হয় সেটাই ওই বিন্দুর বিভব। তাহলে এইখানে এই বিন্দু থেকে এই বিন্দুতে নিয়ে আসতে যাচ্ছি, তাহলে বিভব পার্থক্য কত এই বিন্দু আর এই বিন্দুর? ভি। আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি, অর্থাৎ কিউ আধানকে এখান থেকে এইখানে নিয়ে আসতে গেলে ভি কিউ আধানকে ভি বিভব পার্থক্যের মধ্যে দিয়ে নিয়ে আসতে গেলে আমাদের ডাব্লিউ পরিমাণ কার্য করতে হয়, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি। আবার আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু আই টি, অর্থাৎ এর আগের দিনের সংজ্ঞায় বলেছিলাম যে একক সময়ে যে তড়িৎ আধান
পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহিত হয় তাকেই বলা হয় আই। অর্থাৎ আমরা এই ফর্মুলাটাই এই দুটো জিনিস ইউজ করবো, কি কি, কিউ ইকুয়াল টু আইটি এবং ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি চলে আসছে, কিউবের জায়গায় আইটি বসাচ্ছি এবং ভি এর জায়গায় আই আর বসাচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এবং আমরা জানি কার্য এবং শক্তি ইকুইভ্যালেন্ট, এই কার্যটাই বর্তনীতে তাপ শক্তি হিসেবে ব্যবহৃত হয়, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি। এটা হলো এসআই এককে। যদি সিজিএস এককে পড়ি তাহলে আমরা নিশ্চয়ই ফর্মুলাটা জানি যে আই স্কোয়ার আর টি বাই 4.2। নেক্সট আমরা আসবো ইলেকট্রিক পাওয়ার। তো এই তড়িৎ ক্ষমতা এবং ইলেকট্রিক এনার্জি এই দুটোতে আসবে। তো ক্ষমতা কাকে বলে, আমরা জানি কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। তো এইখানে ইলেকট্রিক পাওয়ার বলতে কি, বৈদ্যুতিক কার্য করার হারকেই বলা হবে ক্ষমতা বা বৈদ্যুতিক ক্ষমতা। তো ইলেকট্রিক পাওয়ার সমান সমান আমরা লিখতে পারি কার্য বাই সময়। তো কার্যকে আমরা ডাব্লিউ দিয়ে প্রকাশ করি, সময়কে টি দিলাম। আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি বসালাম। আবার আমরা জানি কিউ ইজ ইকুয়াল টু আইটি, তাহলে কিউ বাই টি সমান সমান কত হচ্ছে, আই। তাহলে কিউ বাই টি এর জায়গায় যদি আই বসিয়ে দিই তাহলে এটা হলো আইভি। তাহলে পি পাওয়ারকে আমরা পি চিহ্ন দিয়ে প্রকাশ করব, পি ইজ ইকুয়াল টু হলো আইভি বা পি ইজ ইকুয়াল টু ভিআই, আমরা এইভাবে মনে রাখবো। আচ্ছা, পাওয়ারের এসআই একক হচ্ছে ওয়াট। ওয়াট কাকে বলে, এখান থেকে আমরা যদি দেখি যে পি ইজ ইকুয়াল টু এই জায়গাটা ডাব্লিউ বাই টি, এই সংজ্ঞা থেকে যদি আমি পাওয়ারের সংজ্ঞা দিই তাহলে টি ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কিন্তু পি ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে, ডাব্লিউ। তাহলে 1 সেকেন্ড সময়ে 1 জুল কার্য করার ক্ষমতাকেই বলা হয় 1 ওয়াট। তাহলে ক্ষমতার এসআই একক হলো ওয়াট। আবার ক্ষমতার এসআই একক এখান থেকেও বলা যায় ভোল্ট অ্যাম্পিয়ার, ভোল্ট অ্যাম্পিয়ার, বা এটা না দিলে হবে ভোল্ট অ্যাম্পিয়ার। তাহলে ক্ষমতার একক আমরা দেখলাম ওয়াট, এবং যেটাকে ওয়াট বলছি ওয়াট, এবং ওয়াটের অর্থই কিন্তু ভোল্ট অ্যাম্পিয়ার, কারণ বিভব প্রভেদের একক ভোল্ট এবং আয়ের একক অ্যাম্পিয়ার। এবার হচ্ছে আমরা এটার আরো দুটো রূপ করব। তাহলে আমরা দেখলাম যে পি ইজ ইকুয়াল টু কি আসলো, ভি আই। এবার আমরা পি ইজ ইকুয়াল টু এটাও করতে পারি যে যে বর্তনীতে আমাদের প্রত্যেকটা তারের মধ্যে দিয়ে আই সেম, অর্থাৎ শ্রেণী সমবায়, সেই জায়গাটা আমরা এই ফর্মুলাটা ভি কে আই দিয়ে সাবস্টিটিউট করবো। তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, আই আর ইন্টু আই। তাহলে আমি কি করলাম, ভি এর জায়গায় কি বসালাম, আই আর। তখন আমার রূপটা চলে আসলো আই স্কোয়ার আর। তাহলে পাওয়ারের প্রথম ফর্মুলা দেখলাম পি ইকুয়াল টু ভি আই, দ্বিতীয় ফর্মুলা দেখলাম পি ইকুয়াল টু আই স্কোয়ার আর, একই ফর্মুলা। নেক্সট আমাদের যদি কোথাও বলে দেয় যে ভি সেম, অর্থাৎ প্রত্যেকটা তারের দুই প্রান্তের বিভব প্রভেদটা সেম বা ভি বলে দেওয়া আছে, তখন আমরা কি করব, ভি ইজ ইকুয়াল টু আই আর থেকে আই কে সাবস্টিটিউট করব। আই সমান সমান কি হচ্ছে, ভি বাই আর। তাহলে তখন আমরা করব পি ইজ ইকুয়াল টু এই ভি এর জায়গায় ভি লিখলাম, আই এর জায়গায় লিখবো ভি বাই আর, অর্থাৎ তখন আমাদের ফর্মুলা হয়ে যাচ্ছে পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এই গেল আমাদের ইলেকট্রিক পাওয়ারের ফর্মুলা। ইলেকট্রিক পাওয়ারের ফর্মুলাগুলি ইম্পর্টেন্ট, এগুলি থেকে পরীক্ষায় কোশ্চেন আসে। নেক্সট আমরা আসবো তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির সংজ্ঞায় প্রথমে আমাদের উল্লেখ করতে হবে বিওটি কি। তড়িৎ
শক্তি, এর এসআই একক কি হবে? জুল। তো আমাদের বিওটি এই বা এর আরেকটা নাম হচ্ছে কিলোওয়াট ঘন্টা। বিওটি আর একটা নাম কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট আওয়ার। তো এই বিওটি কি? খুব ইম্পর্টেন্ট। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র, 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় হয় তাকেই বলা হয় 1 বিওটি বা 1 কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো একটি বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চলবে, যে পরিমাণ ইলেকট্রিক এনার্জি এটা নষ্ট করবে সেটাই হচ্ছে 1 বিওটি বা 1 কিলোওয়াট ঘন্টা। অর্থাৎ বিওটি বা কিলোওয়াট ঘন্টা কিন্তু তড়িৎ শক্তির একক, অর্থাৎ এটা ব্যয়িত তড়িৎ শক্তির একক। তো এসআই একক কিন্তু জুল, অবশ্যই মনে রাখতে হবে এসআই একক জুল। তো আমি দেখব 1 বিওটি বা কিলোওয়াট ঘন্টা থেকে আমি যদি জুলে আসি তাহলে কত জুল হয়। তাহলে 1 বিওটি মানে আমরা কি জানি? 1 কিলোওয়াট ঘন্টা। তাহলে 1 কিলোওয়াট মানে কত ওয়াট? কিলো মানে 1000, তাহলে 1000 ওয়াট। তাহলে 1 কিলোওয়াটকে আমি লিখলাম 1000 ওয়াট। আর 1 ঘন্টা মানে কত সেকেন্ড আমরা জানি? 3600 সেকেন্ড। তাহলে এটা থেকে আমরা লিখতে পারি 36 3টে 2টো 5টা 0 ওয়াট সেকেন্ড। তো এটাকে আমরা লিখতে পারি 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এত ওয়াট সেকেন্ড মানে কি একটু বলি। পাওয়ার মানে আমরা জানি কার্য বাই সময়। পাওয়ারের এসআই ইউনিট কি? আচ্ছা, এটাকে আমি বাংলায় লিখছি। পাওয়ার সমান সমান কার্য বাই সময়। পাওয়ারের এসআই ইউনিট কি? ওয়াট। সরি, হ্যাঁ ওয়াট। কার্যের এসআই একক কি? জুল। আর সময়ের এসআই একক কি? সেকেন্ড। তাহলে ওয়াট ইন্টু সেকেন্ড কি চলে আসছে? জুল। তাহলে ওয়াট ইন্টু সেকেন্ডের জায়গায় আমি কি লিখলাম? জুল। তাহলে 1 বিওটি সমান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল বা 3.6 মেগা জুল। মেগা শব্দের অর্থ 10 টু দি পাওয়ার 6। তো আমরা আজকে কি কি দেখলাম? আজকে আমরা পড়লাম জুলের সূত্র এবং জুলের সূত্রের প্রয়োগ, এবং প্রয়োগের মধ্যে আমরা ইলেকট্রিক আয়রন, ইলেকট্রিক হিটার, ইলেকট্রিক বাল্ব এবং ফিউজ তারের উল্লেখ করেছি। তারপর আমরা আসলাম কার্যের ধারণা থেকে জুলের সূত্রের প্রতিষ্ঠা। তারপরে আমরা আসলাম তড়িৎ শক্তি ও তড়িৎ ক্ষমতা, এবং সেখান থেকে আমরা সংজ্ঞা দিলাম 1 বিওটি। 1 বিওটি কোন জিনিস? 1 বিওটি বলতে বিওটি হলো সেই ইউনিট যেটা দিয়ে আমাদের বাড়ির যে কারেন্টের বিল আসে সেই বিল নির্ণয়ে এই বিওটি এককটা কিন্তু ব্যবহৃত হয়। তো আমি নেক্সট ক্লাসে বিওটি ইউনিট ব্যবহার করে কিভাবে বাড়ির বিল নির্ণয় করতে হয়, কারেন্ট বিল, এবং রোধের বিভিন্ন সমবায় থেকে অঙ্ক করাবো। আচ্ছা, রোধের সমবায় থেকে অঙ্ক পরীক্ষায় খুব আসে এবং কারেন্টের বিল নির্ণয়ের অঙ্ক পরীক্ষায় মাস্ট। তো আমি এই প্রবলেম বেসিক বা বিভিন্ন অঙ্ক বেসিক একটা ক্লাস নেক্সট ডেতে করাবো। আজকে এইটুকুই থাক।